আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার একজন মন্ত্রীও বটে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী। বিরাট বিপদে আছেন ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যি সত্যি বড় বিপদ, আমি বলি নাই। এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না। এই যে একটা ত্রাহি অবস্থা, এবং তার মধ্যে যদি আবার এই বাণিজ্য নিয়ে নড়াচড়া করে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে নড়াচড়া করে আমেরিকাতে, তাহলে এটি সরকারের জন্য সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয়। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সকলে জানেন আনার হত্যায় কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সদস্যরা জড়িত রয়েছে। শুধু তাই নয়, ভারতে নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষেরাই তাকে মেরেছে। এমপি আনারকে মারার পিছনে কি ওবায়দুল কাদেরের হাত রয়েছে? কিসের জন্য ওবায়দুল কাদের ফেসে গেলেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনা কঠিন এক হুঁশিয়ারি দিয়েছে এবং নির্দেশ দিয়েছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের অন্য নেতারা এবং শেখ হাসিনাও খেপে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে জাহিরটাকে কিন্তু এই বাংলাদেশকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে এবং গোপন কিছু তথ্য ফাঁস করেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে সব কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো চলুন আমরা ধাপে ধাপে দেখে আসি। লীগের সাবেক এমপি আমাদের মমতাজ আপা। দর্শক, সময়টা অনেকটা খারাপই যাচ্ছে। জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই, ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন। রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন। আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায়, টেলিভিশন টকশো সব জায়গাতেই তিনি নাই। বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ, এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না। কেউ আবার তার জন্য দোয়াও চেয়েছেন। এই যখন অবস্থা, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সিচুয়েশনটাকে কাভার করার জন্য গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ আপা। এই মুহূর্তে আপনার গতকালকে সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শো করে তিনি দেশে ফিরেছেন। এরই মধ্যে তার এই এইডসের ইস্যুটা যখন সামনে এসেছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্য হচ্ছে, আমি নানান কাজে ব্যস্ত থাকি, এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে আসলে বিব্রত। এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নতুন আর একটা চাপ, সেটা হচ্ছে মিথ্যাচারের চাপ। শুনলাম আমার নাকি এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সেই কারণেই স্টেজ শুনিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এখন তার এই বক্তব্যের পর তিনি আপনার যে বক্তব্য দিচ্ছেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য, যে না ভাই তোমার এইডস হয়েছেই, এটা তুমি লুকাচ্ছ। তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই এইডস হলে কি তিনি স্বীকার করবেন কিনা, এইটাও আসলে একটা বিষয়, এটা কেউই কখনো স্বীকার করবে না। আর এইডস রোগটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না। আমরা যতটুকু এইডসের উপরে মোটামুটি পড়াশোনা করছি, দেখছি আর কি, এগুলো সম্পর্কে তথ্যপত্র আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের সঞ্জীবনী বা জীবনী শক্তি চুইসা নেয়, তারপর শুকাইয়া গালগোল ভিতরে চলে যায়। একটা সময় গিয়া তিনি হয়তোবা মারা যান আর কি। বাট লম্বা একটা প্রসেসিং, এটা নগদে জট্টরের মতন, সর্দি কাশির মতন আউটে ফোকাস হওয়া কোনো রোগ না। ক্ষমতার অপব্যবহার করে 1-2 কোটি টাকা নয়, দেশের 4টি মোবাইল অপারেটরের 152 কোটি টাকা সুদ মওকুফ করেছেন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট LTU এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমান। 2011 থেকে 2019 সালের মধ্যে স্থান এবং স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ভ্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর উপর মূসক আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়েছিল। এ ঘটনায় ওয়াহিদার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআরের এই কর্মকর্তার থলের বিড়াল বের হতে শুরু করেছে তিনি অবসরে যাওয়ার পর থেকেই। এরই মধ্যে এনবিআরের নিজস্ব অনুসন্ধানে বের হয়েছে দায়িত্ব থাকাকালে তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা বিষয়। সে কারণে অবসরকালীন সকল সুযোগ সুবিধা বন্ধ রয়েছে ওয়াহিদা রহমানের। তার বিরুদ্ধে অভিযোগ, এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনারের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা দিয়েছেন 4টি মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে। 2011 থেকে 2019 পর্যন্ত স্থান ও স্থাপনা ভাড়া সঠিক সময়ে পরিশোধ করেনি ওই মোবাইল ফোন অপারেটরগুলো, যার ফলে ভ্যাট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এনবিআরের সুদ বাবদ মোট পাওনা দাঁড়ায় 152 কোটির বেশি টাকা।
যার মধ্যে গ্রামীণ ফোনের কাছে 58,64,00,000, বাংলালিংকের কাছে প্রায় 58 কোটি, রবির কাছে 15 কোটির মতো, আর এয়ারটেলের কাছে 20.5 কোটি টাকা পাওনা ছিল। উদ্ভট সব যুক্তি তৈরি করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মওকুফ করেন সাবেক এই কমিশনার। 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। দুদক সচিব জানান, তদন্তে মোবাইল অপারেটরদের নামও যুক্ত হতে পারে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে, সেজন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। তবে ওয়াহিদার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কিংবা গ্রেফতারের বিষয় স্পষ্ট করেনি দুদক। এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াহিদা রহমানের সাথে একাধিকবার চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। আমাদের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার একজন মন্ত্রীও বটে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী আর কি, ওবায়দুল কাদের সাহেব তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে উনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। তো এটা একটা খবর বটে যে উনি ওখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ওনার আস্থা হয়তো বা নাই, এই জন্য ওনাকে সিঙ্গাপুর যেতে হয় জাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য। এমন যদি হতো যে ওনাকে হঠাৎ করে একদিন 5 বছরে 10 বছরে একদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়, তখন সিঙ্গাপুরে যেতেন, সেটা একটা ব্যাপার। এমন যদি হতো ওনাকে অপারেশন করার জন্য সিঙ্গাপুরে যেতে হবে, সেটাও একটা ব্যাপার। কিন্তু তা নয়, উনি মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং মোটামুটি নিয়মিত সিঙ্গাপুরেই স্বাস্থ্য পরীক্ষা করান। ব্যাপারটা কিন্তু ব্যয়বহুল। আমি এই যে বললাম মোটামুটি নিয়মিত, দেখুন আজকে 11 জুন উনি সিঙ্গাপুর গিয়েছেন। এর আগে এই বছরের 3 মার্চ উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন। এই বছরের 3 মার্চ, মানে ঠিক 3 মাস আগের কথা বলছি। তারও 3 মাস আগে 23শে জানুয়ারি উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন। তো উনি কিন্তু এভাবে যাচ্ছেন, নিয়মিতই যাচ্ছেন। 2019 সালে ওনার কিন্তু প্রথম হার্টের একটা সমস্যা হয়, 19 সালের মার্চ মাসে। সেই সমস্যার ওনার ট্রিটমেন্ট কিন্তু হয় বাংলাদেশেরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং সেই চিকিৎসার খুবই ক্রিটিক্যাল অবস্থা ওনাকে আনা হয়েছিল হাসপাতালে, এবং আমাদের ডাক্তাররা ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দেন। ভালো ট্রিটমেন্ট দেন বললাম এই কারণে, তখন ওনার চিকিৎসার জন্য, যেহেতু উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারত থেকে দেবী সিটিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দেখার জন্য যে ওনার আরও ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা। দেবী সিটি এসে কিন্তু বলেছিলেন বাংলাদেশের ডাক্তাররা একেবারে ঠিক চিকিৎসাটাই করছে, একদম যা করার দরকার তাই করছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে হৃদরোগ চিকিৎসায় সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হলো প্রথম কয়েক ঘন্টা, তারপরে কিন্তু আর তেমন কোনো ক্রুশিয়াল কিছু থাকে না। তো সেই প্রথম কয়েক ঘন্টা কিন্তু আমাদের ডাক্তাররা ওনাকে ঠেকিয়েছেন, ভালো করেছেন, এবং তারপরে কয়েকদিন পর্যন্ত উনি ভালো, মোটামুটি যখন প্রায় মানে ভালোই বলা যায়, এখন অপারেশনের জন্য প্রস্তুত উনি, তখন উনি চলে গেলেন সিঙ্গাপুরে অপারেশন করার জন্য। নিশ্চয়ই কোনো কোনোকে বুদ্ধি দিয়েছেন যে দেশে অপারেশন করা যাবে না, সিঙ্গাপুরে যেতে হবে। উনি সিঙ্গাপুরে গিয়েছেন। সিঙ্গাপুরের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল, চিন্তাই করা যায় না। আমাদের দেশে যদি হার্টের একটা বাইপাস অপারেশনের জন্য 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, সেটা সিঙ্গাপুরে খরচ হয় 20 থেকে 30 লাখ টাকা। তো উনি সিঙ্গাপুরে চলে গেছেন, ওখানে ওনার বাইপাস হয়েছে। ওনার মতো গুরুত্বপূর্ণ যে লোকের জীবনের জন্য নিশ্চয়ই রিস্ক নেওয়া যাবে না, এই জন্য সিঙ্গাপুরে গেছেন। আমি এটাকে ধরে নিলাম, ঠিক আছে। হার্টের রোগীদের মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যে কী অবস্থা, কী কন্ডিশন আছে দেখার জন্য। সেটাও উনি আমার ধারণা প্রতি 3 মাস পর পর উনি সিঙ্গাপুর যাচ্ছেন, কারণ আমি 1 মাসের যে 1 বছরের যে হিসাব দিলাম এই বছরের, তাতে তো মনে হচ্ছে যে প্রতি 3 মাস পর পরই ওনাকে এই চিকিৎসাটা করতে হচ্ছে। 23শে জানুয়ারি এই বছরের, তারপরে 3 মার্চ, তারপরে 14 জুন, যদি এভাবে ধরি তাহলে তো 3 মাস পর পরই ওনাকে করতে হচ্ছে। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো, যে রোগটার অত্যন্ত সুচিকিৎসা আমাদের দেশেই হয়, সেই রোগটার চিকিৎসাও না ঠিক, সেই রোগটার জাস্ট পরীক্ষা করার জন্য, ফলো আপ করার জন্য প্রতি 3 মাস পর পর এরকম মানে 20-30 লাখ টাকা খরচ করে সপরিবারে সিঙ্গাপুরে যেতে হবে কেন? এই টাকাটা কার? টাকাটা যদি ওনারও হতো, টাকাটা ওনার না, উনি যান এখানে, কারণ ওনার এত টাকা থাকবে হচ্ছে, ওনার ইনকামটা কি? উনি তো মন্ত্রী হিসেবে বেতন পান 1 লাখ 1.5 লাখ টাকার মতো, 1,20,000 টাকার মতো। তাহলে অন্যান্য সুযোগ সুবিধা পান, গাড়ি পান, বাড়ি পান, গাড়ির তেল পান, ওগুলি বিক্রি করে তো যাচ্ছেন না, বেতনের টাকা দিয়ে যাচ্ছেন। তো ওই টাকা তো যা হচ্ছে না। তো দুটো উপায় মানে কি, এমনিতেই সরকারের নিয়ম অনুযায়ী, আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী তার যাবতীয় চিকিৎসার খরচ ফ্রি পান, মানে এই খরচটা সরকার দেয়। আমাদের দেশের সরকার, এটি নিয়ম যে সরকারিভাবে উনি চিকিৎসার খরচ পেয়ে থাকেন। তবে ওনাকে চিকিৎসার সেই বিল ভাউচার জমা দিতে হয়।
এটা হলো নিয়ম। তো ওনার তো সেই হিসেবে নিশ্চয়ই ট্রিটমেন্টটা সরকারি টাকাতে হচ্ছে। তো এই যে হচ্ছে সরকারের টাকা মানে কি? জনগণের টাকা। তো জনগণের টাকা চিকিৎসা আমাদের বিখ্যাত ব্যক্তিদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য করা যেতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই 3 মাস পর পর সিঙ্গাপুর যে ওনাকে যা স্বাস্থ্য পরীক্ষা করা, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, অনেকেরই এরকম রোগশোক আছে, হার্টের প্রবলেম থাকতেই পারে, আমার নিজেরও আছে হার্টের প্রবলেম। এই যে এখন প্রশ্ন হচ্ছে কি আমি আমার প্রবলেমটা কীভাবে সলভ করি? আমি তো আমার দেশের সমস্ত ডাক্তার, আমাদের দেশে কিন্তু হৃদরোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে রে ভাই। আমাদের এখানে কমপক্ষে আমি তো বলতে পারি কমপক্ষে মানে 2টা থেকে 3টা হাসপাতাল আছে, মানে প্রাইভেট হাসপাতাল আছে, যেখানে মানে এই যাবৎকালে ওদের মানে গত 10 বছরে ধরা যাক 5-6 হাজার করে অপারেশন হয়েছে ওপেন হার্ট, এবং সেগুলোর সাফল্যের হার মানে 99% চেয়েও বেশি, মানে হাজারে একটা রোগীর কোনো সমস্যা হয় না। তো আমাদের ট্রিটমেন্ট খুবই ভালো। আমাদের ডাক্তাররা হৃদরোগের চিকিৎসা করতে, অপারেশন করতে করতে পেকে মানে একদম মানে অহরহ ব্যাপার তাদের ডাল ভাত। তো এত এক্সপার্ট ডাক্তার আমাদের এখানে থাকতে কেবল পরীক্ষা করার জন্য ওখানে যাওয়াটা, অনেকে যায়, আমাদের অনেক পরিচিত লোকজন আছে যারা অনেক বড় লোক মানুষ, তারা যান, টাকা পয়সা যান, কিন্তু মন্ত্রীর তো বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই। একটা জিনিসকে আমি বলি, যারা মন্ত্রী হবেন তারা কিন্তু দেশের অনুকরণীয় ব্যক্তি হবেন। উনি যদি চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা করেন, ধরা যাক উনি যদি এই 3 মাস পর পর এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতেন, ওনার যাওয়া উপলক্ষেও কিন্তু আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা একটু বেটার হতো। তারা ভাবতো আমাদের এখানে মন্ত্রী আসতেছেন, আমরা একটু সিরিয়াসলি দেখি। এখন সরকারি হাসপাতালে কেবল গরিবের জন্য তা তো হতে পারে না। সরকারি হাসপাতাল দেশের নাগরিকের জন্য, দেশের সকল নাগরিকের সমান। আমি দেখেছিলাম কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ওনার ট্রিটমেন্ট, ওনার চোখের ট্রিটমেন্ট যেন বাংলাদেশে হয়। ওনার হাসপাতালে গিয়েছিলেন, টিকিট করে ট্রিটমেন্ট করেছিলেন, চক্ষু হাসপাতাল, সরকারি হাসপাতালে 6 টাকা টিকিট কেটে উনি ট্রিটমেন্ট করেছিলেন। তো যদি প্রধানমন্ত্রী পারেন, সে তো মন্ত্রী পারেন না কেন? উনি কি প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, চোখের চিকিৎসা তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? তো আমি এটাই বলছি, এটা চিকিৎসাও তো না। যদি অপারেশন হতো তা বুঝতাম, আপনি যদি বছরে অথবা 2 বছরে একবার যেতেন তাও বুঝতাম। আপনি মোটামুটি একটা নিয়ম করে নিয়েছেন প্রতি 3 মাসে একবার করে যাবেন, বা এটা চোখে লাগে, এটা চোখে লাগে। ওই আমি সরকারি টাকা বা আমার টাকা যাচ্ছে, আমি তো একটু দুঃখিত হচ্ছি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যদি আপনার টাকা হতো তাও চোখে লাগতো। আপনারা উদাহরণ সৃষ্টি করবেন যদি এমন নিয়ম হতো বাংলাদেশে, যে বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি, সে এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না, তাহলে দেখতেন এই দেশের সমস্ত হাসপাতাল ঠিক হয়ে যেত। কারণ তারা তখন নিজেদের স্বার্থেই দেশের হাসপাতালগুলোকে উন্নত করতেন। যেহেতু ওনারা নিজেরা এখানে চিকিৎসা করান না, অতএব হাসপাতালটা ভালো হলো কি হলো না এটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের নতুন যে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন, এই ভদ্রলোককে আমি পার্সোনালি খুব পছন্দ করি, অনেক আগে থেকে ওনাকে আমি চিনি, উনি খুবই ভদ্রলোক এবং সিনসিয়ার লোক। উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রী এমপিদের উচিত নিজ নিজ এলাকার হাসপাতালে যে চিকিৎসা করানো। তো এটা কি এই সমান্তরাল সেনারির কথা কি আমাদের মন্ত্রী এমপিরা মানবেন? মানবেন না, মানবেন না। তারা তাদের টাকা, এত টাকা তাদের হয়ে গেছে, হয় তারা নিজের টাকায় অথবা কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা, ব্যবসায়ীরা তার কাছে টাকা দেয় তাকে চিকিৎসা করার জন্য। কেন দেয়? একটু সুবিধা পাওয়ার জন্য তো দেয়। যোগ এই বিষয়গুলো অনেকে হয়তো ভাববেন যে একজন লোকের অসুখ নিয়ে, রোগ নিয়ে কথা বলছি, একটা অমানবিক কথা বলছি, অমানবিক আচরণ করছি। ভাই সেভাবে না, আমি বলছি যে জিনিসটা নাকি বিকল্প আমার এখানে আছে, তার জন্য আপনি কেন বারবার যান? চোখে লাগে তো এটা, লোকজন তো নানা কথা বলে, কেন করেন আপনারা? মানুষের কথা একটু গুরুত্ব দেন। এমপি আনার হত্যাকাণ্ড, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক। দর্শক, কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছিল যে এই যে এমপি আনার হত্যাকাণ্ড এবং কুচি কুচি করে পরিকল্পিতভাবে যে তাকে একদম নিঃশেষ করা, এটা একজনের বিষয় না। এটা শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন আমেরিকা থেকে অর্ডার দিল, তার সাথে ভাগাভাগির গণ্ড তা না। এই টোটাল সীমান্ত এলাকা জুড়ে ক্ষমতাসীন দলের, ঝিনাইদহ শুধু বলবো না, যশোর কিছু এমপি এবং রাজনৈতিক নেতা তার জড়িত, এবং তারা এটা নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ, তার জেরে হচ্ছে আনার হত্যা হয়েছে। তাহলে আনার তো হত্যা হলো, তাহলে এই আনার হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত, কারা সিন্ডিকেটের মেম্বার, এটা অনুসন্ধান করা দরকার। এবং সেই অনুসন্ধানের কিছু আলামত পাওয়া গেছে। তাকে হত্যা করার পর সেই শিমুল বিশ্বাস বিভিন্ন জায়গায় ছবি পাঠিয়েছে তার মৃতদেহের, দেশে শেষ। তো যাদের কাছে পাঠানো হয়েছে, ঝিনাইদহ আওয়ামী লীগের একজন নেতা আছেন, সাধারণ সম্পাদক সেই সাইদুল করিম মিন্টু, তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। এর আগে কোর্টের নিজ কার্যালয়ে ডিবি প্রধান হারুন রশিদ এক প্রশ্নের জবাবে বলছেন, এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে। সেখান থেকে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে, এসব বিষয়ে তদন্ত হচ্ছে। তিনি বলেন, কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা, সবকিছুর তদন্ত চলছে। ডিবি প্রধান বলছেন, বাংলাদেশে গ্রেপ্তার আসামি ও ভারতে গ্রেপ্তার আসামির সঙ্গে আমরা কথা বলেছি।
হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ অন্যরাও আদালত 164 ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডটি ভারতে সংঘটিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি। হত্যাকাণ্ডের পর প্রায় সব আসামি বাংলাদেশে চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আনোয়ার আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন, তা আমরা কখনো বলিনি। আমরা সবসময় বলে এসেছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা, ওখানে সত্যিকারের কি হয়েছে তা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করেছি, তদন্তের পর সবকিছু জানানো হবে। তবে প্রাথমিকভাবে তো বোঝা যায় এবং সব গণমাধ্যমগুলো বলছে তাদের অনুসন্ধানে এখন তার কোনো কিছু লুকোছাপা নেই। আওয়ামী লীগের কারা কারা, এমপিদের মধ্যে কারা কারা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত, সেগুলো সামনে আসা উচিত। এখন সরকারি দল যদি রাজনৈতিক কারণে মনে করে যে সবার নামটা আসলে দলের বদনাম হবে, এই বদনাম ঢাকতে গেলে বড় ধরনের ক্ষতি হবে। এই ধরনের এমপির মৃত্যু এবং যে কারণ, সেটা ভারত এবং বাংলাদেশে দুই দেশে ফলাও করে প্রচার হয়েছে যে চোরাচালান সিন্ডিকেটের সদস্য তারা, এবং তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব বিবাদ নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। সুতরাং এটার মূলোৎপাটন করতে গেলে কারা কারা এই সমস্ত ভাগাভাগির সাথে যুক্ত সিন্ডিকেটের মেম্বার, তাদেরকে আটক করা দরকার, হত্যার বিচার তো দরকার। একই সঙ্গে এই বিচারের মধ্য দিয়ে ওই অঞ্চলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ধ্বংস করা, চোরাচালান নির্মূল করা, এই কাজগুলো যদি এই দফায় করা না হয়, আমার ধারণা যে আর কখনো সুযোগ হবে না। এটা যদি লুকোছাপা করা হয়, তাহলে আনারের জায়গায় অন্য আরেকজন এসে এই সিন্ডিকেটের নেতৃত্ব দেবে এবং আবারও সেটি বিস্ফোরণ আকারে সামনে চলে আসবে। তো সুতরাং এটাই এখন সুযোগ, যে এই সুযোগে হত্যাকাণ্ডের বিচার সহ পুরো সিন্ডিকেটের ধ্বংস করা সরকারের একটা প্রতিশ্রুতি বা রাজনৈতিক কমিটমেন্ট হওয়া উচিত বলে আমার ধারণা। এবার বাংলাদেশের মোংলা বন্দর চায় ভারত, স্বাভাবিক কথা। অবশ্য কেউ কেউ বলতে পারে চাইতে হয় কেন, তারা জাস্ট বলবে বাংলাদেশকে রাজি হয়ে যেতে হবে। কিন্তু যেহেতু আমরা কাগজে কলমে একটা স্বাধীন দেশ এখনো, তাই কিছু নাটক চলছে। কি কি নাটক চলছে, একটা রিপোর্ট নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের নয়া দিগন্ত পত্রিকাটা ভারতীয় পত্র পত্রিকার রেফারেন্স এই নিউজটা করেছে। ভারতীয় পত্রিকার নিউজটাও কয়েকদিন আগে চোখে পড়েছিল আমার। মানে এই যে সরকারকে একটার পর একটা টার্ম অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারত সাহায্য করছে, তো কোনো একটা ট্রেড অফ থাকতেই হয়। এটা এখন না, 14 সালের পর থেকে যখনই হয়েছে আমরা দেখেছি এক বাক্যে ভারত যা যা চায় তাই সরকার মেনে নেয়। বাংলাদেশে যা যা পাওয়ার, তার কোনো কিছুর ব্যাপারে কোনো রকম ন্যূনতম বার্গেইনও সরকার করে না। এই হচ্ছে ট্রেড অফ। আমার কি কি ন্যায্য অধিকার আছে সেগুলো তো আমি চাইবই না, যেটা দেয়া ভারতকে দেয়া প্রিভিলেজ সেটা দিয়ে দেবো। এটা আমি চাইলে দিতে পারি, নাও পারি, কিন্তু দিয়ে দেবো, এবং এমন রেটে দেবো, এমন ভাবে দেবো যেটা আসলে ফ্রি দিয়ে দেওয়ার মতো। আমি তাদের কাছ থেকে কিছু জিনিস কিনতে গেলে সেই কেনাটাও এমনভাবে কিনবো তাতে বহুগুণ বেশি ব্যবসা করার সুযোগ তাদেরকে দেবো। এই রকম হচ্ছে ট্রেড অফ। অনেক কিছু আমরা জানি, আমাদের জনগণকে সীমান্তে খুন করবে, আমরা কিছু করবো না, কিছু বলবো না, আমাদের পরে ট্রানজিট নিয়ে যাবে অলমোস্ট ফ্রি, তার বিরাট লাভ হবে, আমরা কুটু শব্দ করবো না। আবার ট্রানজিটের ভৌত অবকাঠামো তৈরি হবে ভারতের ঋণে, উচ্চ সুদের ঋণে, সেটাও আমরা করবো ঋণ নিয়ে। তার জন্য আদানি অলিগার্ক তার বিদ্যুৎ কিনবো, তার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে যেটা বহুগুণ বেশি দামে রাষ্ট্রের ধ্বংস করে দেবো রাজি। সে আমার উপর দিয়ে ট্রানজিট শুধু আগে যা চেয়েছিল সেটা না, এগুলো আসলে করিডোর, কারণ সে তার থেকে তার দেশে যাচ্ছে, তেঁতুলিয়ার উপর দিয়ে যেতে চায়, তারা আবার আরেকটা রেল লাইন চালাতে চায়। আমরা চুপ করে করে এগুলো করবো, এগুলো শুনবো, এই তো হওয়ার কথা। হচ্ছে, খুব ক্লিয়ারলি হচ্ছে। এবার ভারত চাইছে বলা হচ্ছে, আমি নিশ্চিত এটা আসলে ডিল হয়ে গেছে, এখন একটু নাটক আমাদের সামনে তো আনতে হবে। সেই নাটক হচ্ছে ভারতীয় পত্রিকার বরাতে নয়া দিগন্ত মোংলা বন্দর নিয়ে যে রিপোর্টটা করেছে সেটা একটু পড়ি। কৌশলগতভাবে অবস্থিত বন্দর চালানোর জন্য চীনের প্রচেষ্টার মধ্যে ভারত বাংলাদেশের মোংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। চীনের চাবাহার বন্দর ও মিয়ানমারের সেতাওয়ে বন্দরের অপারেশনাল অধিকার ইতিমধ্যেই ভারতের রয়েছে। এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার। ইকোনমিক টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করেছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। সে সাথে ভারত মহাসাগর অঞ্চলে পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশের অংশীদারিত্বের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হতে পারে, অংশীদারিত্বের মাইল ফলক। চলতি মাসের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ভারত যাওয়ার পরিকল্পনা করেছেন। লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর টানা তৃতীয় জয়ের পর মঙ্গলবার রাতেই হাসিনা মোদীকে অভিনন্দন জানিয়েছেন। চীন হাসিনাকে তার সফরসূচিতে বেইজিংকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছে, কিন্তু তিনি তার ভারত সফরের আগে সেই সফরে যেতে আগ্রহী নন, খুব স্বাভাবিক। অথচ এটা কিন্তু এরকম হতে পারতো, যেহেতু এবার ভারতের নির্বাচন হচ্ছে, ভারতকে একটু কনভিন্স করা, ঠিক আছে আমি চীনে যাই, আমি তারপর ভারত আসছি, কারণ ভারতের নতুন সরকার হবে, তার সাথে বসার কথাই খুব স্বাভাবিক। কিন্তু না, ভারতে আগে যেতে হবে, কারণ আমরা বুঝতে পারি চীনে কি করা যাবে না যাবে এরকম একটা লিস্ট, ডুজ অ্যান্ড ডোন্টস এর একটা লিস্ট ভারতের পক্ষ থেকে যারা মোদী ধরিয়ে দেবেন, তারপর যেতে হবে। এবং আমি প্রথম আমার প্রভুর বাড়িতে যাব না, আগে অন্য একটা দেশে যাবো, এটা তো আসলে হয় না। পত্রিকার প্রতিবেদনে বলা হয়, একতরফা ভোট কোট আনকোট পশ্চিমা অভিযোগের মধ্যে বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পর তার সরকারকে বৈধতা প্রদান করে নয়াদিল্লি শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছে, স্মরণ করাচ্ছে। সরকার শপথ অনুষ্ঠানে নেপাল, ভুটান, মরিশাস শেখ হাসিনা ইতিমধ্যে নয়াদিল্লি পৌঁছেছে, আচ্ছা দরকার নেই।
ভারতীয় বিশ্লেষকদের মতো মানে ওই ইঙ্গিতটা কিন্তু দিয়ে দেওয়া হলো যে বিনা ভোটের নির্বাচন, একতরফা নির্বাচন থেকে মানে দফায় দফায় সরকারকে বাঁচিয়েছে ভারত। ভারতীয় বিশ্লেষকদের মতে ভারতের নিকটবর্তী এলাকার মূল অবকাঠামো প্রকল্প পরিচালনার জন্য চীনা পদক্ষেপ ভারতের জন্য অস্বস্তির বিষয়। হাসিনা মোদি বৈঠকে আন্তঃসীমান্ত সংযোগ প্রকল্প এবং ব্যবসায়িক উদ্যোগগুলো ফোকাস পাবে। ভারত ইতিমধ্যেই 1650 কিলোমিটার চিকেন স্টেক করিডোর এড়িয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা উভয় বন্দরের ট্রান্সশিপমেন্ট এক্সেস পেয়েছে। আমরা জানি এটা অলরেডি অফিসিয়ালি গত বছর হয়ে গেছে, মানে এখন ওটা পেয়ে চলছে না, এখন বন্দর পরিচালনার দায়িত্ব কর্তৃত্ব আপনার হাতে লাগবে। আমরা বুঝি ওটা মানে হচ্ছে আপনার অবস্থান ওখানে নিশ্চিত করা, সেটাই করছে। গত মাসে ব্যবস্থাপনা পরিচালক সুনীল মুকুদনের নেতৃত্বে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের একটি ভারতীয় প্রতিনিধি দল মোংলা বন্দর পরিদর্শন করে এর অপারেশনাল সুবিধাগুলো বিস্তারিতভাবে স্টাডি করেছেন। আলোচনা সফলভাবে এগিয়ে গেলে ইরানের চাবাহার বন্দর এবং মিয়ানমারের সিতাওয়ের পর মোংলা হবে ভারতের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর অপারেশন, যেটি উভয়ই ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড দ্বারা পরিচালিত হবে। শ্রীলঙ্কায় একটি ইন্দো রাশিয়ান যৌথ উদ্যোগ চীন পরিচালিত হাম্বানটোটা বন্দরের আশপাশে বিমানবন্দর ব্যবস্থাপনার অধিকার পেয়েছে। আমরা জানি ব্যাপারটা, শ্রীলঙ্কার হাম্বানটোটা যখন চীন তার লিজ পেয়ে গেল, সেই লোন ডিফল্ট করার পর চীনকে 99 বছরের জন্য লিজ দিতে হলো, তখন কিন্তু আসলে ইন্ডিয়া একটা বিমানবন্দরের ব্যবস্থাপনা পেয়েছে। এটা হচ্ছে মাত্তালা রাজাপাকসা এয়ারপোর্ট, মানে যেটা পৃথিবীর সবচেয়ে ফাঁকা এয়ারপোর্ট বলা হয়, কিন্তু ও কৌশলগত কারণে নিয়েছে কাছাকাছি অবস্থানের জন্য, মানে এই ফাইটটা চলছে। আইপিজিএলকে বিবেচনা করার জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে বিস্তারিত লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি জানান, এই জায়গাটা ইম্পর্টেন্ট, প্রতিনিধি দলকে জানানো হয়েছে প্রস্তাব পাওয়ার পর মূল্যায়ন করা হবে এবং লাভজনক প্রমাণিত হলে সিদ্ধান্তের জন্য সরকারের কাছে পাঠানো হবে। আমি আসবো এই জায়গায়। মোংলা বন্দর তার 5টি জেটিতে কন্টেনার ও বাল্ক ক্যারিয়ার জাহাজ পরিচালনা করে। ভারত, নেপাল ও ভুটানকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে বর্ধিত পণ্য সম্ভার পরিচালনার জন্য আরও 2টি জেটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে লাভজনকতা বিবেচনা করে প্রস্তাবটি মূল্যায়ন করবে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরটি বর্তমানে কন্টেনার ও বাল্ক ক্যারিয়ার জাহাজ পরিচালনা করে এবং ট্রান্সশিপমেন্ট থেকে বর্ধিত কার্গো ভলিউম পরিচালনার আর 2টি জেটি নির্মাণের পরিকল্পনা করছে। এই ব্যাপারে ওই যে তিস্তা নদীর যে প্রকল্প, সেখানে প্রস্তাব দেওয়ার কথা ভারতীয় গণমাধ্যমে এসছে, ইত্যাদি ইত্যাদি। এখানে চীন চেয়েছিল, এগুলো বলা হয়েছে। আচ্ছা, এবার একটু আসি যে লাভজনক বা লাভজনক না। প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো দেশ অনেকগুলো প্রকল্প কতটুকু লাভজনক কি লাভজনক না তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কৌশলগতভাবে আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট, সেটা খুব জরুরি কথা। আমাদের কাছে কৌশলগতভাবে একটা পোর্ট পরিচালনা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সেইটা না করে আমি তাত্ত্বিকভাবে বলছি, মোংলা বন্দর যদি এখন লাভজনক নাও হয়ে থাকে বা কম লাভজনক হয় এবং ভারতের পরিচালনায় যদি এটা বেশি লাভজনক হয়ে থাকে, লাভের চাইতে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। যেন আপনি আপনার লাভ কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা চাইতে ওইটাকে বেশি গুরুত্ব দেবেন। কিন্তু না, এখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে চায়নার নানান রকম তার যে অবস্থানগুলো তৈরি হয়েছে সেগুলোকে কাউন্টারঅ্যাক্ট করার জন্যই আসলে তারা এগুলো করছে। আমরা জানি যে চায়না বাংলাদেশে সাবমেরিন বিক্রি করেছে এবং সাবমেরিন ডকিং ইয়ার্ড তৈরি করেছে, ফলে আমাদের এই সিতে চায়নার এক ধরনের প্রেজেন্স তৈরি হয়েছে। সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্যই আমরা বলতে পারি একই কাজ তারা এখানে করছে। তারা আরেকটা পোর্টও তৈরি করছে যেখানে ভারতের ডিফ্যাক্টো এক ধরনের অবস্থান আছে, সেটা হচ্ছে মাতারবাড়ি। যখন সোনাদিয়াতে চাইনিজ পোর্ট, সোনাদিয়া বলে রাখা ভালো যে নানান সমীক্ষার পর দেখা গিয়েছিল এটাই সবচেয়ে সেরা পজিশন হতো আমাদের ডিপসি পোর্টের জন্য, কিন্তু চীন এখানে ফাইন্যান্স করবে বলে এটাতে বেঁকে বসে ভারত এবং সরকার ভারতের এই রেড লাইন ক্রস না করে মাতারবাড়িতে করে। মাতারবাড়িতে চায়না মানে জাপান মূল ফাইন্যান্স করছে, যেহেতু ভারতের হেজিমনির অনেক ইচ্ছা আছে কিন্তু অত টাকাটা পয়সা নাই, যার পরে যতটুকু আছে অত্যন্ত তৃতীয় শ্রেণীর কৃপণতা তারা করে। আমি প্রায় বলি ভারতের সুপার পাওয়ার হওয়ার মতো মানসিকতা বা চরিত্র বা আচরণ কোনোটাই নেই। যাই হোক, তো সেখানেও তার এক ধরনের অবস্থান আছে। এখন মোংলাতেও চাইছে তারা পুরো এই জোনটা সে তার কন্ট্রোলে নিতে চাইছে তার অবস্থানের দিক থেকে, এবং সে মনে করে বা বিশ্বাস করে এই ধরনের চেষ্টা আমেরিকারও সমর্থন পেতে পারে, কারণ আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত যদি অন্তত তার কন্ট্রোলগুলো রাখতে পারে সেটা চীনের জন্য সমস্যা তৈরি করবে এবং আমেরিকার পারপাস সেটা সার্ভ করবে। এবং আমরা খেয়াল করছি এইভাবে কৌশলগত জায়গা দখল করছে। আমি একটু অফ টপিক হলে আপনাদের জানাতে চাই, আপনারা হয়তো অনেকে জানেনও, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় প্রচুর লোকজন কাজ করবেও। মানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত সেন্সিটিভ স্থাপনা তো আসলে আর নেই, কিন্তু এখানেও ভারতের লোকজনকে ইনভলভ করেছেন বা করতে হয়েছে না বলে কি করেছেন, এই সরকারকে বললেই হয় বা সরকার ডেকে এনে ভারতকে ওখানে ঢোকাতে চায়। যাই হোক, মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে একটা অবৈধ ভোটে একটা অবৈধ ক্ষমতায় থাকা আপনাকে নিশ্চিতভাবে কতগুলো বিনিময়ের ভিত্তিতেই থাকতে হবে। এবং আমরা এই দফায় অবৈধভাবে ক্ষমতায় থাকার পর যেটা আমাদের সামনে ধাপে ধাপে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে ভারত এবার তার কৌশলগত এবং নিরাপত্তার ইস্যুগুলোকে গুরুত্ব দিচ্ছে এবং তার ওগুলো পূর্ণ করার ক্ষেত্রে আমাদের কৌশলগত এবং নিরাপত্তা ইস্যুগুলো ধামাচাপা করছে। আমরা নিশ্চিত থাকতে পারি মোংলা বন্দর ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে পরিচালনার জন্য, নিশ্চিত থাকতে পারি। যে এখন যে প্রতিনিধি আসলো মোংলা বন্দরে যে অথরিটি আছে তারা বিবেচনা করবেন লাভজনক হবে কিনা, মূল্যায়ন করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। এগুলো সব নাটকের পার্ট, কারণ ওই যে বললাম কাগজে কলমে আমরা এখন স্বাধীন আছি, আমরা ভারতের কলোনি হয়ে গেছি, ভারতের করজ রাজ্য হয়ে গেছি।
কিন্তু যেটা অফিসিয়ালি হয় না এখনো, সো এই নাটকগুলো হবে। একটা অফিসিয়াল প্রস্তাব আসবে, বিবেচনা হবে, তারপরে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের জন্য খুব লাভজনক হবে, একটা হিসাব আমাদের সামনে আসবে, এখন আমরা এই করি, ভারত আসলে পরিচালনা করলে এই লাভ হবে, ভারত একটা বিরাট হ্যাডামওয়ালা পোর্ট পরিচালনা করার মতো প্রতিষ্ঠান। অথচ আমরা জানি ভারতের পোর্ট পরিচালনা নিয়ে মহা সুনাম পৃথিবীতে নাই। পোর্ট যদি আপনি পরিচালনা করতে দেন এফেক্টিভলি, প্রফিটেবলি, পৃথিবীতে আরও অনেক গুরুত্বপূর্ণ দেশ আছে যারা আপনার এই কাজটা করতে চাইতো। কিন্তু যে বললাম এটা লাভটাপ না, লাভটাপ আপনি সামনে বলবেন, এটার উদ্দেশ্য হচ্ছে ভারতের একটা কৌশলগত অবস্থান বাংলাদেশের আরও তৈরি করা। মূল সমস্যা কি হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, অবৈধ ক্ষমতা টিকিয়ে থাকার জন্য যেহেতু বিভিন্ন পরাশক্তি অবৈধ সরকারের উপর চাপ অনেক বেশি দিতে পারে, সরকার বাংলাদেশকে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পরাশক্তিগুলোর এক ধরনের প্রক্সি ওয়ারের জায়গায় পরিণত করেছে। এর মধ্যে রিজিওনাল পরাশক্তি আছে, গ্লোবাল পরাশক্তি আছে। আমাদের দুঃখজনকভাবে এটা ফ্যাক্ট যে বাংলাদেশে এই মুহূর্তে টপ দুটা গ্লোবাল সুপার পাওয়ার আমেরিকা এবং চায়না বাংলাদেশের ব্যাপারে অতি আগ্রহী, তারা এখানে অ্যাক্টিভ, এবং এই অঞ্চলের রিজিওনাল সুপার পাওয়ার ভারত সেও সিরিয়াসলি অ্যাক্টিভ। ফলে সরকার যে কৌশলটা করার চেষ্টা করেছে, সে ক্ষমতায় থাকার জন্য এমন কিছু এক একজনকে এমনভাবে দিয়েছে যেটা আসলে ব্যালেন্স অফ পাওয়ারকে নষ্ট করার সম্ভাবনা তৈরি হয়। ফলে আরেকটা ক্ষেত্রে ব্যালেন্স করতে গিয়ে আরেকজনকে আরেকটা কিছু দিতে হয়। এতে এই দেশগুলো বাংলাদেশকে তাদের প্রক্সি ওয়ারের একটা জায়গায় পরিণত করছে। আমরা খুব সিরিয়াসলি মনে করি এবং এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে, এই সরকারি ভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, এখন বিশেষ করে ভারতের কাছে আমাদের সার্বভৌমত্ব একেবারে ধ্বংসের মুখে। সুতরাং এই সরকারকে ক্ষমতাচ্যুত করা শুধুমাত্র একটা অবৈধ স্বৈরতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা না, এই সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বা তার জায়গায় একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার, সার্বভৌমত্ব নিশ্চিত করারও একটা লড়াই। আওয়ামী লীগ এই জায়গাটায়, আমাদের এই লড়াইটাকে ওই জায়গায় নিয়ে গেছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।